শব্দ সংখ্যা সব মিলে ১,১০৮। সময় ১৮ মিনিট ৩১ সেকেন্ড। রচিত হয় কালজয়ী এক মহাকাব্য। ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনলবর্ষী এই ঐতিহাসিক ভাষণ সূচিত করে বাংলাদেশের স্বাধীনতার চূড়ান্ত লড়াই। ৭ই মার্চ ঐক্যবদ্ধ পাকিস্তানের জন্য অন্তিম মুহূর্ত, আর বঙ্গবন্ধুর জীবনের নতুন দিগন্ত এবং শ্রেষ্ঠ ক্ষণ। সেই সঙ্গে মুক্তিকামী বাঙালির জন্য স্বাধীনতার স্বপ্ন পূরণে চূড়ান্ত প্রস্তুতির সূচনা। চলুন যাওয়া যায় বিশ্লেষণে। সোহরাওয়ার্দী উদ্যান ১৯৭১ সালে পরিচিত ছিল রেসকোর্স ময়দান নামে। সেখানে ৭ মার্চ বাঙালি জাতির গর্বিত ঐতিহাসিক পর্বের যাত্রা শুরু হয়। দীর্ঘ তর্জনী উঁচিয়ে বঙ্গবন্ধু ঘোষণা দেন, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ৭১-এর ৭ই মার্চ বিকেলে রেসকোর্সের ময়দানের মঞ্চ প্রস্তুত। সবাই ছিলেন অপেক্ষায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির নির্দেশ পেতে। ৭ই মার্চের কর্মসূচির আগে ছাত্র নেতা থেকে শুরু করে জাতীয় নেতা পর্যন্ত বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন শেখ মুজিব। ৬ মার্চ রাতে সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতার সঙ্গেও কথা হয়। ৭ই মার্চ সকাল থেকে ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ছিল আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং ছাত্র নেতাদের ভিড়। দুপুর ২টার দিকে আব্দুর রাজ্জাক এবং তোফায়েল আহমেদ সহ নেতা কর্মীদের নিয়ে শেখ মুজিব তার বাড়ি থেকে রওনা হন সভাস্থলের উদ্দেশ্যে। ঢাকা সেদিন মিছিলের নগরীতে পরিণত হয়েছিল। রেসকোর্স ময়দানের মঞ্চে সকাল থেকে বাজছিল গণসঙ্গীত। লাঠি ফেস্টুন হাতে উত্তপ্ত স্লোগানে পুরো সমাবেশ এলাকা মুখর। বঙ্গবন্ধু মঞ্চে ওঠেন বিকাল ৩টা ২০ মিনিটে। মাথার উপরে তখন ফাগুনের সূর্য। লাখো বাঙালির কণ্ঠে স্লোগান, তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব। ১৯ মিনিটেরও কম সময়ের ভাষণে পাকিস্তান শাসক গোষ্ঠীর হাতে নিপীড়িত বাঙালির পুরো চিত্র তুলে ধরেন বঙ্গবন্ধু। শেষ দিকে বঙ্গবন্ধু উচ্চারণ করেন তার চূড়ান্ত নির্দেশনা, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দর্শক, ১৯৭০ সালের ৭ ডিসেম্বর পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচন হয়েছিল। এতে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তবে ক্ষমতা হস্তান্তরের টালবাহানা শুরু করে পাকিস্তানের সামরিক গোষ্ঠী। এক পর্যায়ে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত হলে বঙ্গবন্ধু ২রা মার্চ ঢাকায় এবং ৩রা মার্চ সারা দেশে হরতালের ডাক দেন। ৩রা মার্চ পল্টন ময়দানের বিশাল সমাবেশ থেকে পূর্ব পাকিস্তানে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা করেন তিনি। সেখানে জানানো হয় ৭ মার্চ রেসকোর্স ময়দানে চূড়ান্ত ভাষণ দেবেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণটি ছিল অলিখিত ভাষণ। বঙ্গবন্ধু যা বিশ্বাস করতেন, হৃদয় দিয়ে যা অনুভব করতেন, তাই তিনি সেদিন বলেছিলেন। দেশকে মুক্ত করার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। তার ডাকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন জায়গায় শুরু হয়ে যায় যুদ্ধের প্রস্তুতি ও প্রশিক্ষণ। এর ধারাবাহিকতায় ২৫শে মার্চ সামরিক জান্তার আক্রমণের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধ শুরু হয় বাংলার মাটিতে। দর্শক, দেশের বাইরে বিদেশেও ব্যাপক আলোড়ন তোলে ৭ই মার্চের ভাষণ। অনেকে একে ঐক্যবদ্ধ পাকিস্তানের কফিনে শেষ পেরেক হিসেবে দেখেছেন। লন্ডন ভিত্তিক টাইম ম্যাগাজিনের সাংবাদিক জ্যান কোগিন লেখেন, বর্তমান অবস্থায় বলা যায় পাকিস্তান শেষ, সমঝোতার আর কোনো আশা নেই। ১৯৭১ সালের ৭ই মার্চের ঐতিহাসিক মহাকাব্যিক ভাষণে স্বাধীনতার মঞ্চে উজ্জীবিত হওয়ার আহ্বানের পাশাপাশি বাঙালির অর্থনৈতিক মুক্তির কথাও বলা হয়েছে।
বঙ্গবন্ধু জানতেন অর্থনৈতিক মুক্তি না ঘটলে ব্যক্তিগত স্বাধীনতা অর্থহীন। তাই অর্থনৈতিক মুক্তির প্রসঙ্গে তিনি বলেন, আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। এই ভাষণের পর থেকে পূর্ব পাকিস্তানের সমস্ত অফিস আদালত, স্কুল কলেজ, ব্যাংক সহ প্রশাসন একটি স্বতন্ত্র রাষ্ট্রের মতো বঙ্গবন্ধুর নির্দেশে চলতে থাকে। এক অর্থে ৭ই মার্চের পর থেকেই পূর্ব পাকিস্তানে পুরোপুরি নিয়ন্ত্রণ হারায় পাকিস্তানের জান্তা সরকার। দর্শক, ২০১৭ সালের ৩০ অক্টোবর ৭ই মার্চের ভাষণকে ডকুমেন্টারি হেরিটেজ বা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। এই ভাষণ এখন পর্যন্ত প্রায় ৫০টি ভাষায় অনুদিত হয়েছে। আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেস, উইনস্টন চার্চিলের উই শ্যাল ফাইট অন দ্য বিচেস, জওহরলাল নেহরুর ট্রাস্ট উইথ ডেস্টিনি, মার্টিন লুথার কিং এর আই হ্যাভ আ ড্রিম এর মতো বিখ্যাত ৪ ভাষণের সঙ্গে তুলনা করা হয়ে থাকে বঙ্গবন্ধুর ৭ই মার্চের এই ঐতিহাসিক ভাষণকে। ঐতিহাসিক রমনা রেসকোর্স ময়দান সংশ্লিষ্ট হাইকোর্টের রায় বলা হয়েছে, প্রতীয়মান হয় ৭ই মার্চ তারিখে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন। দর্শক, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর অঘোষিত নিষেধাজ্ঞা জারি করা হয় ৭ই মার্চের ভাষণের উপর। রেডিও টেলিভিশনে এই ভাষণ প্রচার ছিল নিষিদ্ধ। ঠিক একই ধরনের নিষেধাজ্ঞা চলছে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর। এমনকি জাতীয় দিবসের তালিকা থেকেও বাদ পড়েছে ৭ই মার্চ। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে হাইকোর্ট ৭ই মার্চকে জাতীয় দিবস ঘোষণা করে ১ মাসের মধ্যে গেজেট জারির নির্দেশ দিয়েছিল। এরপর ওই বছরের অক্টোবর মাসের দিনটিকে জাতীয় দিবস ঘোষণা করে পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। দিনটিতে সরকারি ছুটি না থাকলেও জাতীয় পতাকা উত্তোলন, দেশ জুড়ে ভাষণ প্রচার, স্কুল কলেজের সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ বিভিন্ন আয়োজন ছিল সরকারিভাবে। তবে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় অঘোষিত নিষেধাজ্ঞায় পড়েছে ৭ই মার্চ। জাতীয় দিবসের তালিকা থেকে বাদ দেওয়ার সময় তথ্য উপদেষ্টার দায়িত্বে থাকা নাহিদ ইসলাম বলেছিলেন, ৭ মার্চ গুরুত্বপূর্ণ, তবে জাতীয় দিবস হবার মতো নয়। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা আছেন যারা আওয়ামী লীগ আমলে ৭ই মার্চ নিয়ে প্রশংসামূলক অনেক মন্তব্য করেছেন। তাদের একজন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ২০২০ সালের ১৬ই আগস্ট কেন ভালোবাসি বঙ্গবন্ধুকে শিরোনামে আসিফ নজরুলের একটি নিবন্ধ ছাপা হয় প্রথম আলোতে। নাহিদ ইসলামের কথার জবাব আসিফ নজরুল যেন ৪ বছর আগে দিয়ে রেখেছিলেন। তিনি লেখেন, আমাদের সমস্যা হচ্ছে আমাদের অনেকে বঙ্গবন্ধুকে ঠিকভাবে মূল্যায়ন করতে পারি না। এক দল তার মূল্যায়ন করে স্তাবক বা পূজারীর দৃষ্টিকোণ থেকে, আর এক দল প্রবল ক্রোধ নিয়ে। মুক্ত মন নিয়ে দেখলে দেখা যাবে শাসক হিসেবে যেসব ভুল তিনি করেছেন তা খুব অনভিপ্রেত হলেও অস্বাভাবিক ছিল না তখনকার প্রেক্ষাপটে। নেতা হিসেবে যে মুক্তির দুয়ার তিনি খুলে দিয়েছিলেন, এদেশের কোটি কোটি মানুষের জন্য ৫০ বছরে যে যাত্রাপথের ভিত্তি তিনি গড়ে দিয়েছেন একটি জাতির জন্য, সেজন্য হলো এমন ভালোবাসার দৃষ্টি আমাদের সবার থাকতে পারে। নিবন্ধে ৭ই মার্চের ভাষণেরও উচ্ছ্বসিত প্রশংসা করেন আসিফ নজরুল। তিনি লেখেন, বঙ্গবন্ধু এতটাই বিশাল ও অনিবার্য ছিলেন যে তার শারীরিক অনুপস্থিতিতেও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পরিচালনা করতে হয়েছিল তারই নামে। প্রবাসী সরকারের রাষ্ট্রপতি করতে হয়েছিল অনুপস্থিত বঙ্গবন্ধুকেই। জিয়াউর রহমানের যে স্বাধীনতা ঘোষণা নিয়ে এত বিতর্ক করা হয় সেটা তিনি জেনে বুঝে দিয়েছিলেন বঙ্গবন্ধুর নামে। নিজে যখন পরে স্মৃতিচারণ করেছেন, বলেছেন ৭ মার্চের ভাষণই ছিল তার কাছে মুক্তিযুদ্ধের প্রস্তুতি নেওয়ার বার্তা। বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামের স্থপতি এবং অবিসংবাদিত নেতা বলেও লেখায় স্বীকার করেন আসিফ নজরুল। তিনি বলেন, বঙ্গবন্ধুকে ভালোবাসতে হলে শুধু একটা জিনিস প্রয়োজন, সেটি হচ্ছে প্রকৃত দেশপ্রেম। এটি থাকলে আর বিবেক বুদ্ধি থাকলে বঙ্গবন্ধুকে আমাদের সবার ভালোবাসা উচিত, তার প্রতি সবার কৃতজ্ঞ থাকা উচিত। দর্শক, আসিফ নজরুলের এই বক্তব্য মেনে নিলে বঙ্গবন্ধু ও ৭ই মার্চকে খাটো করার কারণে অন্তর্বর্তী সরকার এবং তাদের নীতি নির্ধারকদের দেশপ্রেম নিয়েও প্রশ্ন তোলার সুযোগ রয়েছে। এমনকি তাদের বিবেক ও বুদ্ধি নিয়েও ৪ বছর আগে প্রশ্ন তুলে রেখেছেন ডক্টর আসিফ নজরুল। তারও আগে ২০১৮ সালের ১৫ই আগস্ট এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, সব অপপ্রচার আর অতিরঞ্জনের মাঝে সবচেয়ে ধ্রুব সত্য হচ্ছে বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার স্থপতি, অবিসংবাদিত প্রধান নেতা। যে স্বাধীনতা এনেছেন তিনি, কম বেশি তার সুফল ভোগ করছি আমি, আপনি সবাই।
পরম শ্রদ্ধা আর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি বঙ্গবন্ধুকে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।